ছোট্ট সত্যজিতের অটোগ্রাফ খাতায় যখন কবিগুরু লিখছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, তখন কি বাঙালির অনুভূতির এই ঈশ্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে একদিন গোটা জগৎ তার মহাজীবনকে দেখবেন এই ছোট্ট ছেলেটি অর্থাৎ সত্যজিতের সেলুলয়েডের চোখে? বাঙালির এই মহান স্রষ্টা, বাঙালির বোধের, বাঙালি শিল্প সাহিত্যের মহান স্রষ্টা কবিগুরুর এবং সত্যজিৎ রায়, তাদের এই দুজনের দেখা দেখির অনেক কাকতালের গল্প আমরা নানান সময় পাই। একটি মজার কাকতাল, অর্থাৎ কবিগুরুর যখন 100 বছর উদযাপন করছে বাঙালি, তখন সত্যজিতের হাতে এসেই পড়ে তাকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের। সালটি 1961। আর আজ 2021 সালে বাঙালি যখন উদযাপন করে অস্কার বিজয়ীর শতবর্ষ, ঠিক তখন 160-এ কবিগুরু। এমনি সময়ে নানান কাকতাল নিয়ে, এই দুই মহান স্রষ্টার কাকতাল নিয়ে আজ কবির চরণে সত্যজিতের অর্ঘ্যফুল। আমরা নাম দিয়েছি তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। Hold my heart, and you my sinews grow not instant old, but bear me stiffly up. Remember thee? সত্যজিতের ছোট্ট খাতায় কবিগুরু যখন লিখলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, আরেক রকম দেখা দেখি বোধহয় সে সময় থেকেই শুরু। বাংলার নোবেল আর অস্কারের দেখা দেখির আলোতে কবির শতবর্ষে আমরা পাই সত্যজিতের রবীন্দ্রনাথ এবং আরো কত কি। এবারে সত্যজিতের শতবর্ষে কবি প্রণামে আমাদের আয়োজন। On that day will unvanquished man retrace his path of conquest, surmounting all barriers to win তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। কবিগুরুর জন্মদিনকে একটু অন্যভাবে আয়োজন করতে গিয়ে আমরা যখন ভাবছিলাম যে সত্যজিতের যেসব কাজগুলো আছে সেগুলো নিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানাবো, কে বলবেন, বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করছি এই মুহূর্তে, এই সময়ের সবচেয়ে যুৎসই মানুষটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। মুস্তাফা মনোহর আমাদের বাংলাদেশের একজন গুণী শিল্পী, নির্মাতা, চিত্রশিল্পী। আমরা তাকে অনেক দিন পরে পেয়েছি। একই সঙ্গে সত্যজিৎ আর রবীন্দ্রনাথকে যিনি অন্তরে ধারণ করেন, তিনিই একমাত্র আমার মনে হয় যে এই দুজনকে এক সুতোয় গেঁথে কথা বলার লিগেসিটা বাংলাদেশে অন্তত যার একচ্ছত্র, তিনি আমাদের সঙ্গে। আরও একজন গবেষক এবং লেখককে পেয়েছি, তার নানা ধরনের গবেষণা, এরই মধ্যে হুট করে কবিগুরু এবং সত্যজিতের যে যোগাযোগ, সেগুলো তাকে কোথাও বোধহয় ছুঁয়েছে। তিনি একটা দীর্ঘ রচনা করেছেন। এটাও আমাদের খুঁজে পাওয়া একটা কাকতালের ব্যাপার। আজকে আমরা মারুফ রাসুলকেও খুঁজে পেয়েছি। মারুফ রাসুল সম্প্রতি এই বিষয় নিয়ে খুবই দারুণ একটি গবেষণাধর্মী লেখা লিখেছেন। আমরা ঠিক গবেষণার সেই কাঠখোট্টা কঠিন বিষয় নিয়ে থাকবো না। আজকে কবিগুরুর জন্মদিনটা আমরা একটু অন্যভাবেই উদযাপন করতে চাই। আমি প্রথমে মুস্তাফা মনোহর স্যারের কাছ থেকে প্রারম্ভিক একটা কিছু শুনতে চাই। আজ কবিকে আমরা যেভাবে উদযাপন করছি, অস্কার বিজয়ী সত্যজিতের শ্রদ্ধার্ঘ্য দিয়ে। মুস্তাফা মনোহর স্যার। সবচেয়ে বড় কথা হলো এই দুজন প্রথম কথা হলো এই দুজন বাঙালির মন একেবারে বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
বাঙালি যে কত নান্দনিক ভাবে শ্রেষ্ঠতা অর্জন করেছে সেটা তারা দুজনেই দারুণভাবে প্রমাণ করেছেন, এবং আমরা গর্বিত যে আমরা রবীন্দ্রনাথের সাহিত্যে পড়েছি এবং আমরা রবীন্দ্রনাথের কত রকম এই দেশের বর্ণনা, আমাদের বাংলাদেশের বর্ণনা চিহ্নপত্রে, এটা বলা যায় না। রবীন্দ্রনাথকে নিয়ে আর কি বলা যাবে, কতটাই বা বলা যাবে। খালি পড়তে হবে, খালি পড়তে হবে, কারণ রবীন্দ্রনাথ এমন একজন লেখক, লেখক বললে ভুল হবে, এমন একজন স্রষ্টা যার লেখা বারবার পড়তে হয়, প্রতিবারেই নতুন কিছু আমরা পেতে পারি। আর সত্যজিৎ রায়ও এরকম অসাধারণ কাজ করে গেছেন, অসাধারণ শৈল্পিক, নান্দনিক এবং বোধশক্তি। কতখানি বোধশক্তি হলে সেরকম এত অপূর্ব চিত্র ধারণ করা যায়, চিত্র দিয়ে কথা বলা যায়, মনের কথা বলা যায়, সেটা আমরা সত্যজিৎ রায়কে পেয়েছি, দেখতে পেয়েছি। এবং আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি সত্যজিৎ রায়ের সঙ্গে কথা বলেছি, সত্যজিৎ রায়ের বাড়িতে গেছি, এবং সেই সময় আমি আর্ট কলেজে পড়া শুরু করেছি। আমার কিছু ছবি নিয়ে গেলাম ওনার বাড়িতে। বাড়িতে যাবার একটা কারণ আছে, উনি আমার পিতা কবি গোলাম মুস্তাফার ছাত্র ছিলেন। উনি যখন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে হেডমাস্টার ছিলেন, তখন সত্যজিৎ রায় তার ছাত্র ছিল। সেই সূত্র ধরে যাওয়া, তিনি সেটা মনেও রেখেছেন। যাই হোক, আমার ছবি দেখলেন। তারপরে সেখানে সুব্রত ছিল ক্যামেরাম্যান, আর একটা বিছানার মতো জায়গা ছিল, উনি একটা চেয়ারে বসে আছেন, ইজি চেয়ারে বসে কি যেন লিখছেন। তারপরে আমি বললাম, আমি একটু আমার ছবি দেখে যদি একটু কিছু বলেন। তো উনি বললেন, তারপর আমি ওয়াটার কালার করেছিলাম, অনেকগুলো তাকে দেখালাম, সেগুলো ভালো বললেন। কিন্তু আমি একটা স্কেচ করেছিলাম, একদম পাগলের মতো লোক। সেইটা দেখে উনি বললেন, বাহ, তোমার কাম তো খুব ভালো। যাই হোক, এই যে তাকে দেখলাম, তখন কিন্তু পথের পাঁচালী তৈরি হচ্ছে, আমরা শুনছি পথের পাঁচালী তিনি করছেন। এবং তারপরে সুব্রত ওখানে যে ক্যামেরাটা দেখালেন, সেটা দেখে যে একটু বেশ পুরোনো ক্যামেরা, আবার টেপ লাগানো। তো আমি বললাম, এইটা দিয়ে তুলছেন? তো বলছে, হ্যাঁ দেখো, চলো দেখবে, চলো কালকে এসো আমাদের এই ক্যামেরায় যে ছবি উঠেছে, কাশফুলের একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে। তারপরে দেখি যে কি অপূর্ব ছবি কাশফুলের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সাংঘাতিক সুন্দর। সেই ব্যাক লাইটে এখানে ওখানে অনেক কাশফুলের ছবি, র ফিল্ম। তখন আমি বলছি যে ভারী সুন্দর ছবি তো গেল, খুব সুন্দর করেছেন। তখন সুব্রত বাবু বললেন যে, আরে না, এগুলো সব উনি দেখে বাদ দিয়ে দিয়েছেন। এত সুন্দর ছবি পথের পাঁচালীতে অপু আর দুর্গা তো কাশফুল দেখতে যায়নি, ও কাশফুল দেখে দেখে পুরনো হয়ে গেছে, ওদের কাছে এটা সুন্দর বলে কিছু নয়। ও খালি ট্রেন দেখতে গেছে, ট্রেনেরটাই হলো আসল। এই সুন্দর ছবিগুলো সব বাদ পড়ে গেছে। স্যার, সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত দেখা এবং আলাপচারিতার মধ্যে নিশ্চয়ই বারবার করে রবীন্দ্রনাথ প্রসঙ্গটি এসেছে। আমরা সেই জায়গায় কিছু স্মৃতিচারণ শুনতে চাই আপনার কাছ থেকে। তার আগে একটু দেখে নেই, যখন প্রথম সত্যজিৎ রায় রবীন্দ্রনাথকে নিয়ে তার ডকুমেন্টারি এবং তার পরপরই 3টি ছোট গল্প নিয়ে তার 3 কন্যা সেটির শুরু করলেন। তার আগেই তার কাজ শুরু করার কথা ছিল রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে। আমরা সিনেমার সত্যজিতের আলোতে রবীন্দ্রনাথের গল্প একটু দেখে নিই। নিশীথ সূর্যের রিপোর্ট।
রবীন্দ্রনাথকে ছুঁয়ে সিনেমায় হাতেখড়ির ইচ্ছে ছিল সত্যজিতের, কিন্তু তা হয়ে ওঠেনি। আর যখন রবীন্দ্র চর্চার ফসল নিয়ে সত্যজিৎ হাজির হলেন, ততদিনে তিনি একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র পরিচালক। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম। রবি ঠাকুরকে নিয়ে তার কাজ করার স্বপ্ন পূর্ণতা পায় 60-এর দশকের শুরুতেই। রবীন্দ্র জন্মশতবর্ষে ঠাকুরকে পরম মমতায় সেলুলয়েডের ফিতায় বাঁধলেন সত্যজিৎ। ও আমার বোন রানী। লেখাপড়া জানে, লেখাপড়া জানে, গান গাইতে জানে। গান তো আমিও জানি। রবির কলমে উঠে আসা মধ্যবিত্ত এক পোস্টমাস্টার এবং কিশোরী রতনের মনস্তাত্ত্বিক সম্পর্ককে সত্যজিৎ ক্যামেরা বন্দী করেছিলেন নিজের অন্তর্দৃষ্টি দিয়ে। অন্যদিকে কবিগুরুর মণিহারা গল্পে রহস্যের জালে ঘেরা এক নারীর মনস্তত্ত্বকে সত্যজিৎ রায় ভৌতিক আবহের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন সুনিপুণভাবে। সমাপ্তিতে বাংলার কিশোরী বধূদের আবহমান ছেলেমানুষীকে রূপালী পর্দায় বর্ণময় করে তুলেছিলেন সত্যজিৎ। বাসর ঘর থেকে কিশোরী বধূ মৃন্ময়ীর গাছ বেয়ে পালিয়ে যাওয়া, পোষা কাঠবিড়ালির সঙ্গে উচ্ছল চপলতার চিরায়ত দৃশ্য সত্যজিতের চোখ দিয়ে দেখেছেন দর্শক। বলা হয়ে থাকে, ভারতীয় নারীদের অনুভূতিকে সবচেয়ে সফলভাবে চিত্রায়িত করতে পারা প্রথম বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়। কবিগুরুর নষ্ট নীড়ের মূল গল্পকে নষ্ট না করে চারুলতা সিনেমায় করলেন বেশ কিছু ইম্প্রোভাইজেশন। একটু দোল দিয়ে দাও না। একবারটি দাও, বাকিটা আমি দিয়ে নেব। দোলনার উপর ট্যাক্স বসছে জানো সেটা? নষ্ট নীড়ে চারুর কোনো দোলনা দৃশ্য ছিল না। চারুলতা সিনেমায় চারুকে দোলনা দোলালেন। শুধু তাই নয়, দোলনা দৃশ্যে চারুর পয়েন্ট অফ ভিউ শটটি নিজ হাতে ক্যামেরাবন্দি করেছিলেন এই সব্যসাচী নির্মাতা। ঠাকুরপো, কি ভাবছেন? ভাবছি। বেশ তো, ভাবো না, ভাবো আর লেখো, কিন্তু ও খাতায় নয়, আমি খাতা বানিয়ে দেবো। কবিগুরুর যে কাহিনী দিয়ে সিনেমায় হাতেখড়ির কথা ছিল, সেই ঘরে বাইরে দিয়েই রবীন্দ্র সাহিত্যের ইতি টেনেছিলেন মানিক। ঘরে বিমলা, বাইরে সন্দীপ, সহানুভূতির জায়গায় নিখিলেশ। এই গল্পের মধ্যে যে নাটকীয়তা, তা বই থেকে রূপালী পর্দায় তুলে ধরার মুন্সিয়ানা সত্যজিৎ বলেই হয়তো সম্ভব। ইনি কাল তোমার বক্তৃতা শুনে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হতে রাজি হয়েছে। সত্যজিৎ তার সারা জীবনের কাজের জন্য অস্কার পেয়েছিলেন সত্য, তবে সংখ্যার বিচারে রবীন্দ্র সাহিত্য থেকে নির্মিত চলচ্চিত্রগুলো সত্যজিতের ঝুলিতে এনে দিয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক মানের সর্বোচ্চ পুরস্কার। রবীন্দ্রনাথের কাজে ডুব না দিয়ে তাকে দেবতা বানানোর যে উদ্যোগ চলছিল চারপাশে, তার বাইরে ছিলেন সত্যজিৎ। তাই তো সত্যজিৎ তার চলচ্চিত্রে রবির আলোয় আলোকিত হয়ে রবিতেই দিয়েছিলেন পুষ্পাঞ্জলি। নিশীথ সূর্য, এটিএন নিউজ, ঢাকা। মুস্তফা মনোয়ার, আপনি যোগ করবেন, অভিজ্ঞতা শুনতে চাই। রবির আলোতেই তিনি ডুব দিয়েছিলেন। এবং একটা জিনিস আমি একটা বলি যে রবীন্দ্রনাথের উনি ছবি করতে মানে মুখটা করতে চেয়েছিলেন একটা কাগজ, কি করে করে একটা কালো কাগজ ছিল, তো এইরকম আমি একটু দেখাই, এরকম একটা কাগজ ছিল। উনি হঠাৎ ভাবলেন যে আঁকবো না, এই যে দেখা যাচ্ছে আঁকবো না, এখানে একটা সরু ইয়ে দিয়ে কাটার দিয়ে তিনি এরকম করে কাটলেন, সাই করে কাটলেন, কেটে একটু আলাদা করে দিলেন। এই রবীন্দ্রনাথের প্রোফাইল। হ্যাঁ, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, জি। অসাধারণ, একদম। আচ্ছা, এটা সত্যজিৎ রায়। হ্যাঁ, অসাধারণ। রায় একটু নিচে একটু উপরে করে এই হলো রবীন্দ্রনাথের প্রোফাইল। এটা সত্যজিৎ রায় করেছিলেন, সেটা অনেকেই হয়তো দেখেছেন। কিন্তু তার যে এই বুদ্ধি,
এবং রবীন্দ্রনাথকে যে কতখানি শ্রদ্ধা করেন। এবং এই যে ছবিটি তিনি করেছিলেন আশ্চর্য লাগে আজও, খালি ছুরি দিয়ে কেটে একটু এদিকে এদিকে সাদা কাগজটি বার করে রবীন্দ্রনাথ হয়ে গেল। হ্যাঁ, তো এই হলো রবীন্দ্রনাথ। আর আরেকটা হলো যে রবীন্দ্রনাথের যে কটা ছবি তিনি করেছেন সবচেয়ে বোধহয় চারুলতা, চারুলতা সবচেয়ে সুন্দর। এবং চারুলতায় একটি ফ্রেমের কথা আমি বলবো, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম ক্লোজআপ। এইরকম ক্লোজআপ আমি জানি না আর কোথাও আছে কিনা। এবং এত অপূর্ব সেই ক্লোজআপটি আর কিচ্ছু নয়, সেটা হলো এই ফ্রেম। এই ফ্রেম চারুলতা লিখছে, প্রথম লিখবে, লেখা শুরু করবে, তো কি ভাবছে, ভাবতে 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 কলমটা এসে কাগজে দেখলাম যে এরকম করে হাতটা এলো আর একটা ডট পড়লো। ডটটাকে দেখা যাচ্ছে? আচ্ছা, কোথায় দেখি, এই ডটটা দিলাম, এইরকম একটা ডট পড়েছে। এটা পুরো ফ্রেম জুড়ে খালি একটা ডট। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর সমস্ত চিত্রকলা এবং সবকিছু যা আমরা দেখি তার সূত্রপাত হলো একটি ডট। অর্থাৎ প্রথম চিত্রই হলো একটি ডট, বিন্দু। এবং এই যে ছবিটা তিনি অনেকক্ষণ ধরলেন, তার সমস্ত অনুভূতি, তার গল্প, তার সবকিছু যেন সেখান থেকে আবিষ্কার করা হলো। এই যে ব্যাপারগুলো তিনি করেছেন অসাধারণ। আরেকটি কথা বলি, যে রবীন্দ্রনাথের যে চিত্র তিনি করেছেন, সেখানে কিন্তু তিনি রবীন্দ্রনাথকে দেখাননি। অনেকে বলেছে রবীন্দ্রনাথকে দেখানো উচিত, কিন্তু তিনি বলেন না, রবীন্দ্রনাথকে আমি কিছুতেই দেখতে পারবো না। ওরকম বলে না, আমি এখান দিয়ে করে নেবেন, এরকম তিনি বললেন না। রবীন্দ্রনাথকে আমি করতে পারবো না, অসম্ভব। তারপরে তিনি খালি পাটা দেখিয়েছেন। আর ছোটবেলার রবীন্দ্রনাথ, এই যে শ্রদ্ধা, এই যে শ্রদ্ধা করুন, আর এই যে ওই মহামানব আসে, সত্যি তো ওই মহামানব তো উনি এসেছেনই। সেই মহামানবের প্রতিটি কথা, গান, চিত্র, সবকিছু। এবং বোধহয় রবীন্দ্রনাথ সত্যজিতের চোখ তুলে দিয়েছেন, দেখা হয় না এই চক্ষু মেলিয়া। হ্যাঁ, এই যে উনি দেখতে শিখলেন চক্ষু মেলিয়া, এইটাই তার কারণ হলো তিনি যে 5টি বিষয় আমি অবশ্যই বলবো যেটা তিনি রবীন্দ্রনাথ থেকে পেয়েছেন। এটা হলো একেবারে অপরিচিত, একদম সহজ গল্প, সেটাকে কি করে বললে, কি করে দেখালে তার মধ্যে থেকে মানবিক, শৈল্পিক, নান্দনিক এসব কিছু বেরিয়ে আসে। গল্প মানে খালি চিত্ররূপ নয়, খালি ইলাস্ট্রেশন নয়। সত্যজিৎ রায় বিশেষ করে রবীন্দ্রনাথের যে কটা করেছেন, সেটা কিন্তু জাস্ট ফটোগ্রাফিক ইলাস্ট্রেশন নয়, সেটা হলো তার মনের কথা। এবং সেই মনের কথাটা তিনি মনে হয় বানিয়ে নিয়েছেন নানা উপবাদ। যেরকম রবীন্দ্রনাথের যে কথা বলার ব্যাপারটি ছিল, কথা তিনি বেশি বলতে চান না। হ্যাঁ, তার এই কারণ ওই গীতাঞ্জলিতে উনি প্রথম যেটা লিখেছিলেন নোবেল প্রাইজ পাওয়ার আগে, মানে এটা তো বেরিয়েছে, সুতরাং প্রথম যেটা লেখা, প্রথম লেখা হলো কোলাহল তো বারণ হলো, আবার পড়ি, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে
এখন হবে প্রাণ গানে গানে। এই যে একটি কথা দিয়ে দিলেন যে কোলাহল বন্ধ করতে হবে, কোন শিল্পকলায় কোলাহল হলে হবে না। এবং আজকের যে টেলিভিশন, এত বেশি কোলাহল, এত বেশি পরিবর্তন, তো সেইটাই আমাদের মাথা খারাপ হয়ে যায় এবং সবকিছু বাজারমুখী, সবকিছু বাজার যাব। তো সেই রবীন্দ্রনাথ আর সত্যজিৎ যে মিল যেটা, সেটা হলো আমরা মাঠে যাই, সেখানে আমার মন খোলে, ঘাটে যায় তখন আমি ওই পারে যাই, ওই পারে যাই, হাটে থাকি, সেখান থেকেও মন তৈরি হয়। কিন্তু হাটে যখন যায় তখন আর আমার মন বলে কিছু থাকে না, তখন ভুল জিনিস এবং আমার খাদ্য, আমার কি কি লোভ টোভ এইসব। সুতরাং ওইখান থেকে সরিয়ে এনেছেন এবং সত্যি শিশির বিন্দু দেখাতে পেরেছেন রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়কে। অসাধারণ এবং স্যার। একটি কথা বলি, আমাদের আর্ট কলেজের পাশেই ক্যালকাটা মিউজিয়াম। তো আমরাও ছবি আঁকতাম মিউজিয়ামের সব বিয়ে দিয়ে। একদিন গেছে দেখি সত্যজিৎ রায় ছবি স্কেচ করছেন। আমি অবাক হয়ে গেলাম যে উনিও স্কেচ করছেন এখানে এসে। আমি ভয়ে ভয়ে কাছে গেলাম, গিয়ে বললেন যে আপনি এরকম স্কেচ করছেন, এটা তো আমরা স্টুডেন্টরা স্কেচ করি। এটা বুদ্ধির মূর্তি ছিল, এরকম এরকম করে বসে আছেন। তখন আমি বললাম যে এটা তো ফটো তুললেও পারতেন, ফটো তুলে নিতেন। উনি যে উত্তরটা দিলেন, এটা শিল্পকলার জন্য একবারে শ্রেষ্ঠ উত্তর। উনি বললেন ফটোতে ওই দাগ আসে না, ওই ভঙ্গি আসে না। আহা, আমরা তখন অবাক হয়ে গেছিলাম। কিন্তু সত্যি তো বুদ্ধের মূর্তি কিংবা এই ধরনের মূর্তি, এটা তো আঁকলে হবে না। এই যে কার্ভ গুলো নিয়েছেন, সে অসাধারণ। এই যে একটি ছোট্ট কথায় যে কত বড় কথা বললেন, যে এই ডাল, এই ভঙ্গি, হ্যাঁ, এই যে চলমান গতি, এটা কিছুতেই ফটো তুলে আসবে না, এটা তোমাকে ট্রেনেই করতে হবে। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা বলেছেন। তো এটা আমরা সৌভাগ্য যে তার মতো একজন পেয়েছি। রবীন্দ্রনাথ যে কত রকম ভাবে চিন্তা করেছেন। আর সবচেয়ে যেটা বারবার বলতে ইচ্ছে করে, হ্যাঁ স্যার, শিশির বিন্দুটা এমন ভাবে আপনি শিশির বিন্দুটা আপনি এত সুন্দর করে মানে বুঝিয়ে দিলেন। কেউ আমরা কবিতাটি পড়ার সময় শিশির বিন্দু মানে শিশির বিন্দুই ভেবেছি, কিন্তু বিন্দু থেকেই যে ফোকাস এবং সেখান থেকে চোখ তৈরি করা এবং অস্কার পাওয়ার মতো চোখ তৈরি করার যে এটা একটা আশীর্বাদই বলা যায়, কবিগুরু সত্যজিৎকেই লিখে দিয়েছিলেন এবং সেটারই বোধহয় গুরু দক্ষিণা বলা যায়, যে পরবর্তীতে তিনি যত কাজ করেছেন সংখ্যার বিচারে সত্যজিৎ রায়ের যেই ছবি তার মধ্যে বেশিরভাগ জুড়েই ছিলেন রবীন্দ্রনাথ। আর আপনি যেটা বললেন, এবার কথা হবে কানে কানে, এবার কথা হবে গানে গানে। সত্যজিতের ছবিতে আমরা গান কমই দেখি, কিন্তু যতটুকুই দেখি রবীন্দ্রসঙ্গীতই, সেটা গুনগুনিয়েই হোক, সেটাকে নবীকরণ করেই হোক, সেটা যেভাবেই হোক, এই গান কিভাবে কোথায় কোথায় ব্যবহার করেছেন পুরোটা তো আমাদের আসলে খুঁজে এনে হাজির করার মতো সাধ্য নেই, সামর্থ্য নেই। যতটুকু পারা গেছে সহকর্মী আশিকুর রহমান অপু জানাচ্ছেন। আমি স্যার আপনার কাছে আরও অনেক অভিজ্ঞতার কথা শুনতে চাই। নোবেল পুরস্কার গ্রহণের সময় ইংল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের সফরসঙ্গী ছিলেন কবি সুকুমার রায়। সুকুমার স্ত্রী সুপ্রভা ছিলেন দক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। জন্মের পর থেকে বারবার বাবা মার কারণেই রবির সান্নিধ্যে আসা সত্যজিৎ রায় 16 বছর বয়সে প্রেসিডেন্সির অর্থনীতি পড়া ছেড়ে চলে আসেন শান্তিনিকেতনে। 1937 সাল থেকে কবিগুরুর প্রয়াণের কিছুদিন পর পর্যন্ত শান্তিনিকেতনে থাকলেও দুজনের মুখোমুখি দেখা মাত্র কয়েকবার। সত্যজিতের ভাষ্যে তার সামনে গিয়ে কি যে বলবো সেটা কোনো সময়ে ভেবে স্থির করতে পারিনি।
শান্তিনিকেতনের লাইব্রেরিতে পরিচয় রুশ সিনেমা আর নানা লেখার সঙ্গে। আর কলকাতা ফিরে সত্যজিতের কর্ম হয়ে উঠল আঁকাআঁকি, ডিজাইনিং, প্রচ্ছদ, বিজ্ঞাপন লেখা। কবিগুরুর প্রয়াণের পর সত্যজিতের কর্মজীবন শুরু, যার পরতে পরতে কোথায় যেন লুকিয়ে রবীন্দ্রনাথ। রবির ভাষাতে কাছে যাবে ছিল, পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যাবে ছিল, চলে যাবে গেল, তারি লাগিল হাওয়া। রবীন্দ্রনাথ এতটাই চেনা, তাকে বর্ণনাও করেছেন নিজের ভাষায়। সত্যজিৎ রায়ের মতে কবিগুরু প্রচলিত কথা, সুর বা কিছু নিয়ে কাজ করলে তাতে কিছুটা বৈশিষ্ট্য যোগ করেছেন, যাকে সত্যজিৎ বলছেন নবীকরণ। ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। নিজেও যেন তাই। রবীন্দ্রসঙ্গীত নিজের সিনেমায় ব্যবহার করেছেন নবীকরণের মাধ্যমে। আমি চিনি গো চিনি তোমারে, ও বউ ঠাকুরানী। কিশোর কুমারের কণ্ঠে এটাই প্রথম রবীন্দ্রসঙ্গীত। কট্টর রবীন্দ্রপ্রেমীরা সেই সময় হায় হায় রব তুলেছিলেন, এত রবীন্দ্রসঙ্গীত শিল্পী থাকতে কিশোর কুমার কেন। কিন্তু প্রায় ২০ বছর পর ৮৫ সালে ঘরে বাইরেতেও সত্যজিৎ রায় কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন বিধির বাঁধন, কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। ঘুরে ফিরে অনেক সিনেমাতেই সত্যজিৎ আশ্রয় নিয়েছেন কবিগুরুর। জনঅরণ্যে শর্মিলা ঠাকুরের কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। ছায়া ঘনাইছে বনে বনে। শাখা প্রশাখায় মরিল মরি আমার বাঁশিতে ডেকেছে কে, আগন্তুকে বাজিল কাহার বিনায় ব্যবহার করেছেন শ্রমণা গুহ ঠাকুরতার কণ্ঠে। আগন্তুকে, অন্ধজনে দেহ আলো, উৎপল দত্তের লিপে এই গানের কণ্ঠ মানিকবাবু দিয়েছেন নিজেই। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। ফুলে ঢলে ঢলে। শুধু প্লেব্যাক বা থিম সঙ্গে না, সত্যজিতের চরিত্ররাও নানান সময় গুনগুন করেছেন রবীন্দ্রসঙ্গীত। চারুলতার ফুলে ফুলে ঢলে ঢলে, চিড়িয়াখানায় মেঘের পরে মেঘ জমেছে, অরণ্যের দিনরাত্রিতে ঘরেতে ভ্রমর এলো, জানিয়ে দেয় সত্যজিতের রবীন্দ্রপ্রেম। সবকিছুকে ছাপিয়ে কাঞ্চনজঙ্ঘা সিনেমা। অমিয়া ঠাকুরের কণ্ঠে এ পরবাসে রবে কে গানটি অনন্য আমেজ তৈরি করে দর্শক শ্রোতার হৃদয়ে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। আমাদের বিশেষ আয়োজনে আমরা আছি ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় তোমারই যা দিয়েছিল সে তোমারই দান, কবির প্রতি এই শ্রদ্ধাঞ্জলির একটা ছোট্ট বিরতিতে যাব। মারুফ রসুল অনেকক্ষণ অপেক্ষা করছেন, আর আমরা যখন গানের কথা কানে কানে গানের কথা বলছিলাম তখন স্যার খুব আগ্রহ নিয়ে দেখছিলেন, অনেক কিছু বলতে ইচ্ছে করছে। আমরা জানি স্যার অনেক কিছুই বলবেন। একটা ছোট্ট বিরতির পরে সবই শুনবো। Will unvanquished man retrace his path of conquest, surmounting all barriers to win back তোমারে যা his দিয়েছিল lost human heritage? সে তোমারই দান। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজ কবির বন্দনা, সত্যজিতের যে শ্রদ্ধার্ঘ তা আমরা একসাথে করেছি। সত্যজিৎ রায়ের যখন শতবর্ষ উদযাপিত হচ্ছে, মারুফ রসুল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। না, শুরুতেই বলেছি যে নানান বিষয় নিয়ে লেখেন
পড়েন, গবেষণা করেন, হঠাৎ করে রবীন্দ্রনাথ এবং সত্যজিতের যোগাযোগ নিয়ে তার একটি চমৎকার লেখা ছাপা হয়েছে। সেখান থেকে যদি এখন যে আলাপটি হচ্ছিল, মোস্তফা মনোয়ার স্যার বলছিলেন গানের কথা, আমরা গান কি কি ব্যবহৃত হয়েছে তার খানিকটা দেখিয়েছি, তার সাথে যদি মারুফ রসুলের গবেষণা থেকে কিছু যুক্ত হয়। ধন্যবাদ দিদি, স্যারকে আমার শ্রদ্ধা। আজকে যখন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে আমরা যখন সত্যজিৎ রায়ের শ্রদ্ধার্ঘের আলোচনাটি করছি, তখন আমাদের একটি বিষয় খুব পরিষ্কারভাবে আমাদের মাথায় আসে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামগ্রিক সৃষ্টিকর্মে তিনি যে সময় কাজ করছেন সে সময় কিন্তু চলচ্চিত্র মাত্র একটি মাধ্যম হিসেবে পৃথিবীতে এসছে। এবং খুব আশ্চর্যের একটি বিষয় যে রবীন্দ্রনাথ সেই নতুনকে তিনি আবাহন করছেন। এবং একটু আগে স্যার যে আলোচনাটি করছিলেন যে কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে, তো এই যে রবীন্দ্রনাথের একটি পরিমিত বোধ, রবীন্দ্রনাথের একটি পরিমিতি বোধ, তার একটি আভিজাত্য বোধ, সেখান থেকে কিন্তু তিনি সবসময় চলচ্চিত্রকে মানে তিনি যে সমর্থন করেছিলেন, তিনি যে ভালোবেসেছিলেন সেরকম কিন্তু নয়। কারণ স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন তো প্রচুর কোলাহল চারপাশে, এই কোলাহল রবীন্দ্রনাথকেও তিনিও কিছুটা বিরক্ত হয়েছিলেন যে এই কোলাহলে, চলচ্চিত্রের যে কোলাহল, চলচ্চিত্রের যে গতিময়তা সেখান থেকে। এবং একটি জায়গা থেকে না বললেই নয়, সেটি হচ্ছে 1927 সালে তিনি যখন নির্মল কুমারীকে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে দেখার ফটোগ্রাফটা এবার না হয় বন্ধ হোক, মনের মনোগ্রাফটা এবার বরং খুলি, মানে এবার যত বেশি দেখবো তার চেয়ে বেশি যেন শুনতে পাই। তো এই যে তিনি চলচ্চিত্রকে এইভাবে দেখছেন, এই দেখার ভেতর থেকে কিন্তু সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের ভাবনাটাকে তুলে এনেছিলেন। এবং আমরা সত্যজিৎ রায় যদিও পথের পাঁচালী দিয়ে তার যাত্রাটি শুরু করেছিলেন, এবং কিছুক্ষণ আগে এটিএন নিউজের যে প্রতিবেদনটি আমরা দেখলাম রবীন্দ্রনাথ এবং সত্যজিতের সম্পর্ককে নিয়ে, সেখানে রবীন্দ্রনাথের উপরে যেই প্রামাণ্য চিত্রটির কথা এখানে বলা হলো, এই প্রামাণ্য চিত্রর শুরুটা আমরা দেখি যে যখন টাইটেল কার্ড উঠছে তার আগেই শুরুটা করছেন রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের সেই দৃশ্যটি দিয়ে সত্যজিৎ রায়। মানে কেন তিনি মহাপ্রয়াণের এই যে জনবিধুর রবীন্দ্রনাথ, জনতার মাঝখানে জনতা গভীর যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথকে তিনি দিয়ে শুরু করছেন এবং তারপর তিনি রবীন্দ্রনাথের জীবনে প্রবেশ করছেন, রবীন্দ্রনাথের জীবন থেকে হীরকখণ্ডগুলো তুলে আনছেন। কিন্তু এখান থেকে রবীন্দ্রনাথের যে মৃত্যু ভাবনা, রবীন্দ্রনাথের যে জীবন ভাবনা, সেই জীবন ভাবনা এবং মৃত্যু ভাবনাকে কিন্তু আমরা সত্যজিতের চলচ্চিত্রে পরতে পরতে দেখি। এবং যদিও পথের পাঁচালী দিয়ে সত্যজিৎ রায় তার যাত্রা শুরু করেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা অপুর সংসারে প্রথমবার কিন্তু রবীন্দ্রনাথের দেখা পাই, যখন অপু উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে থাকে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে যে সত্যজিৎ রায় তো এমন একজন মানুষ যিনি আসলে 19 শতকের যে আলোক উজ্জ্বল যে শতক আমরা বলি, 19 শতক, রামমোহন রায়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর যে সময়টাতে ছিলেন, সেই শতকের শেষ প্রান্তে সত্যজিৎ দাঁড়িয়ে আছেন। এবং একই সঙ্গে তিনি 20 শতকের যে আধুনিকতা, 20 শতকের যে আধুনিকতা, সেই আধুনিকতাকে তিনি ধারণ করছেন। তার মানে তিনি একটি মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়, এবং সেই মাহেন্দ্রক্ষণের যে দোলাচল, সেই দোলাচলটাকে তিনি প্রকাশ করবার জন্য তিনি রবীন্দ্রনাথকে বারবার আশ্রয় করেছেন। চারুলতার কথাটি এসছে প্রতিবেদনে, আমি চারুলতার কথা দেখলাম এবং শ্রদ্ধেয় স্যারও চারুলতার কথাটি বলছিলেন। আমার কাছে সবসময় মনে হয়েছে যে দীর্ঘ সময় ধরে রবীন্দ্র গবেষকরা কিংবা চলচ্চিত্র গবেষকরা এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে নষ্টনীড় থেকে চারুলতা কতখানি সরে এসছে। কিন্তু আজকে তার জন্ম শতবর্ষে দাঁড়িয়ে যখন আবার আমরা নষ্টনীড় পড়ার পর যখন চারুলতাটি দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে নষ্টনীড়ের যে মানে চারুলতার মধ্যে সত্যজিৎ রায় আসলে একটি সদর এবং অন্দরের রাজনীতি দেখিয়েছে। সেই সদর এবং অন্দরের রাজনীতিটি কোথায়? ভূপতি উদারনৈতিক গণতান্ত্রিক, কিন্তু অন্দরের যে চারুলতা, তার যে একাকিত্ব, তার যে যন্ত্রণা, সেটা ভূপতির নজরে নেয় না। সুরেন বারুজ্যের রাজনৈতিক বক্তৃতা চারুলতার ঘর অব্দি পৌঁছয় না। কেন পৌঁছয় না? ভূপতির জন্যই পৌঁছয় না। এই যে তিনি নারী মনস্তত্ত্বকে দেখেছেন, এবং খুব আশ্চর্য একটি বিষয়, আমরা যখন নষ্টনীড় পড়ি আমাদের প্রায়শই মনে হয় যে এই যে চারুলতার যে একাকিত্ব, চারুলতার যে যন্ত্রণা, এটা কিভাবে সেলুলয়েডে ফুটে ওঠা সম্ভব। সত্যজিৎ দেখিয়েছেন কি অসাধারণ ডিপ ফোকাসের কথাটা স্যার বলেছেন, ক্লোজ শটের কথাটা বলেছেন, এবং একটা লং টেকের মধ্য দিয়ে আসবাবপত্রের মাঝখানে যে আমরা চারুলতাকে যখন দেখি তখন আমরা বুঝতে পারি চারুলতার সপ্রাণ উপস্থিতি তার নিষ্প্রাণতার মধ্যে। তো এভাবে আমার কাছে মনে হয়েছে যে সত্যজিৎ রায় সবসময়
মানে তিনি যে সময়টায় কাজ করেছেন সে সময়টা কিন্তু বিশ্ব অনেক কিছু দিয়ে মানে অনেক কিছু নিয়ে সমগ্র পৃথিবী তখন উত্তাল। দুটো বিশ্বযুদ্ধ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে স্যার এখানে উপস্থিত আছেন, সে সময়টা চিত্রশিল্পের ভাষাও বদলে যাচ্ছে। কারণ সত্যজিৎ রায় নিজে একজন চিত্রশিল্পী ছিলেন। আমরা জানি যে পাবলো পিকাসো কিংবা সালভাদর দালির যে বিচ্যুতি চিত্রশিল্পে সেটাও তখন চলে এসছে। এই সবকিছুর মধ্যে মার্কসের দ্বন্দ্বাশ্রয়ী ইতিহাস তখন চলে এসছে। কিন্তু এই সবকিছুর মধ্যে যে সত্যজিৎ পথ হারাননি তার একটি কারণ হচ্ছে রবীন্দ্রনাথ। তিনি রবীন্দ্রনাথ তার অভিভাবক তুল্য হিসেবে ছিলেন বলেই আমরা শেষ পর্যন্ত সত্যজিৎ রায়কে আবিষ্কার করি যে তিনি এই বাংলার থেকেছেন, তিনি বাংলার হয়ে থেকেছেন এবং তিনি কখনোই পথ হারেননি। তিনি আন্তর্জাতিক মান, তিনি পৌঁছেছেন সারা পৃথিবী ব্যাপী, কিন্তু তিনি বাংলার যে পথের পাঁচালীর যে সেই দৃশ্য, সেই গ্রাম বাংলার দৃশ্য, যেটা আমরা যদি খুব মিলিয়ে পড়তে চাই তাহলে ছিন্নপত্রের মধ্যে আমরা রবীন্দ্রনাথের যে বর্ণনা পাই, সেই বর্ণনার কিন্তু আমরা দেখতে পাই, যদিও তিনি বিভূতিভূষণ নিয়ে কাজ করছেন, কিন্তু তিনি যখন গ্রাম বাংলার ছবি তুলছেন তখন কিন্তু আমরা সেই ছিন্নপত্রের কথা আমরা মনে করতে পারি। তো আমার মনে হয় যে সত্যজিৎ বারবার ফিরে গেছেন রবীন্দ্রনাথের কাছে, কারণ রবীন্দ্রনাথকে ছাড়া, এবং আমি একটু ছোট্ট করে শুধু বলতে চাই, যদিও আজকে সত্যজিৎকে নিয়েই কথা হচ্ছে, আমার মনে হয় যে সত্যজিতের রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছে, অথবা রবীন্দ্রনাথের সত্যজিৎ মানে আমার মনে হয় যে সত্যজিৎ রায় ছাড়াও ওই সময় যারা কাজ করেছেন, রবীন্দ্রনাথকে ছাড়া আসলে চলচ্চিত্রের যে প্রকাশ, সে প্রকাশটি করা সম্ভব কোন চলচ্চিত্র নির্মাতার পক্ষে নয়, আজকেও নয়। তো আমার মনে হয় যে এখান থেকে সত্যজিৎ বারবার রবীন্দ্রনাথকে মানে বারবার তিনি রবীন্দ্রনাথকে অনুবাদ করেছেন, আমাদের জন্য অনুবাদ করেছেন সেলুলয়েডের ভাষায়। স্যার যোগ করবেন, আমরা গানে ছিলাম, গানের জায়গায় আপনি মানে শুনতে শুনতে মনে হচ্ছিল যে অনেক কথা সামনে চলে এসেছে। স্যার আমরা একটু শুনবো। এই যে কিছুক্ষণ আগে রবীন্দ্রসঙ্গীতের কথা হলো কাঞ্চনজঙ্ঘায়, যে একা বসে কুয়াশার মধ্যে গান গাইছেন, সুন্দর লেগেছিল না? সেই সময় একটি বম্বের ফিল্ম শুটিং হচ্ছিল, মানে খুব সুন্দর পাহাড়, এটা ওটা, তো রোদ ওঠে না, ওরা শুটিং করতে পারে না। একদিন যায় তো 2 দিন 4 দিন ইয়েতে থাকে, হোটেলে থাকে। তারপরে এদিকে ছবি শুটিং শেষ হয়ে গেছে, কারণ তিনি প্রকৃতি চেয়েছেন। তিনি ওইখানে গিয়ে সুন্দর রোদের সুন্দর চেহারা তার নেই, ওই কুয়াশার মধ্যে গিয়েই এই যে প্রকৃতি প্রেম, এটা তো সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথ। একদম উনি যে কি অসাধারণ মানে প্রকৃতিকে ভালোবাসেন, তার একটু উপদেশ তিনি দিয়ে গেছেন রবীন্দ্রনাথ, সেটা বোধহয় সত্যজিৎ রায় মানে হুবহু পেয়েছে। তিনি শিলাইদহে দেখছেন চারিদিকে, তো আবার চিঠি লিখছেন যে অসাধারণ, আমি চারিদিকে চেয়ে দেখছি, আমার মন উতলা হয়ে যাচ্ছে, আমার ভীষণ ছবি আঁকতে ইচ্ছা করছে। হ্যাঁ, এত সুন্দর দৃশ্য, আমার ছবি আঁকতে ইচ্ছা করছে। তবে ছবি অনেক এঁকেছি, তবে আমার পেন্সিলের চেয়েও রবার বেশি খরচ হইতেছে। পেন্সিলের চেয়েও রবার খরচ হইতেছে। তার মানে হলো মানে মুচ্ছে, ভুল হচ্ছে মুচ্ছে। তখন ওই যে একটি দিয়ে গেলেন যে প্রকৃতিকে দেখবে, তোমার মনে যা হবে সেইটা যখন প্রকাশ পাবে সেটাই সার্থক, এবং সেটা হুবহু হতে হবে না। তিনি এইখানেই বাদ দিলেন যে তোমার মন যেন ফটোগ্রাফিক না হয়, সেই জন্য বারবার বুঝেছেন পেন্সিলের চেয়েও রবার বেশি খরচ হচ্ছে। তো এইরকম এই কথাগুলো মানে নানা জায়গায় ছড়িয়ে আছে। তো সেই জন্য সত্যজিৎ রায় যে আরেকটি জিনিস যেটা রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় আর কারোর ওরকম ভাবে নেই, সেটা হলো স্যার গানের ব্যাপারে আর কিছু আমাদেরকে যোগ করবেন কিনা? রবীন্দ্রনাথের গানের কথাটাই হলো, হ্যাঁ উনি তো বলেছেন ভূগোল আমরা পড়ি, কত ভাগ জল কত ভাগ স্থল পড়ি না, ভূগোল পড়ি। তো তিনি বোধহয় পড়েছেন, ভুলে গেছেন জানি না। তিনি বলছেন যে পৃথিবীর 3 ভাগ নৃত্যলোক,
আর 1 ভাগ শব্দলোক এবং সুরলোক। 3 ভাগ হলো নৃত্যলোক, অর্থাৎ নদী যাবে, উঠবে, ঢেউ খেলবে, এটা পুরোটা নৃত্য 3 ভাগ। আর 1 ভাগ হলো শব্দলোক, আর একটা হলো সুরলোক। এই যে পৃথিবী জুড়ে তিনি গান শুনেছেন, এবং সেই গান তিনি যেরকম গান সম্পর্কে তিনি লিখেছেন যে এটা কি ব্যাপার বুঝি না আমি উচ্চাঙ্গ সঙ্গীতে আমাকে বাধ্য করবে কেন, আমাকে সময় থামতেই হবে, এই বাধা নিষেধ কেন? আমার ইচ্ছা হবে আমি সময় থামবো না, আমাকে সময় থামতেই হবে, সেইটা তো আমি চাই না। আমার ইচ্ছা আমি সময় থামবো না, আমার যখন ইচ্ছা থামবো, থামার খুব প্রয়োজন, এটাও বারবার বলেছেন। যে তবে আবার গান সম্পর্কে বলেছেন যে আমাদের দেশে যারা গান শিখতে চায় তারা গান সাধে, আর ইউরোপে বিশেষ করে লন্ডনে তিনি গান শুনেছিলেন, অপেরা টপেরা এইসব গান, তিনি বলছেন এরা আমরা মানে ভারতীয়রা গান সাথে, যে কোনো গান শ্রোতারা শুনলো কি শুনলো না, অর্ধেক শুনেই বললো যে বাহ বাহ বহুত আচ্ছা, এরকম বলে দিল। কিন্তু ইউরোপে বা লন্ডনে এখানে গলা সাধে, এই যে তফাৎটা গান সাধা এবং গলা সাধা, যে গলা এমন হবে যে আমাকে আমার যে কোনো সুরে যে কোনো জায়গায় আমি যাব। আবার গানের মধ্যে যে উনি লন্ডনে যেটা বলছেন যে গানের মধ্যে কিছু পাখির শব্দ তারা নকল করছে, এটা আমার ভীষণ খারাপ লেগেছে। এই প্রকৃতির যে শব্দ সেগুলো গানের আসবে কেন? হ্যাঁ, এই পাখির গান পাখি করেছে। তো কবিতাই লিখেছেন, পাখিরে দিয়েছ গান তাই সেই গান, আমারে দিয়েছ কথা আমি তার বেশি করে না কো দান, আমারে দিয়েছ কণ্ঠ, আমার হ্যাঁ আমি 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 কি রচি গান, আমি করি গান, আমি তার চেয়ে বেশি করি না। অর্থাৎ হ্যাঁ, এই যে আমি গান করে বেশি দান করতে পারি, তারপরে ওই গানের ব্যাপারটা যে কত গভীর ভাবে তিনি নিয়েছেন, সেই যে মাটি এসেছে প্রাণের কাছে, বলে যে এবার তোমার প্রাণটা আমাকে ফেরত দাও, তোমার গলা টলা সব কিছু মাটির তৈরি, আমি সুতরাং এই মাটিটা নিয়ে নেব। এখন তখন সে প্রাণী বলল, মানুষ বলল যে ঠিক আছে তুমি নিয়ে নাও, কিন্তু আমি যে গান গেয়েছি সেটা তো তোমার নয়, আমি যে কবিতা বলে পড়েছি সেটা তো তোমার নয়, আমি যে সুর সেধেছি সেটা তো তোমার নয়, তুমি ওইটা নেবে কি করে? নিলে সবটা নাও, খালি যন্ত্রটা নিলে তো লাভ নেই, আমি তো এইগুলো দিয়ে গেছি এখানে। হ্যাঁ, কি অসাধারণ। সেই শেষ পর্যন্ত মাটি কমপ্লেন করলো ঈশ্বরকে কমপ্লেন করলো যে এরকম বলছে, কি করা যায়? ঈশ্বর ভীষণ বিপদে পড়লো, তাই তো এইটার তো কোনো, ওর তো গান গেয়ে ফেলেছে, ওটা তো থেকেই যাবে পৃথিবীতে, কি করে এখন এই গানটা কি করে নেওয়া যায়? ওটা তো আর মাটির তৈরি। অসাধারণ স্যার। আমরা এই প্রসঙ্গে একটু যদি সত্যজিতের বয়ানে রবীন্দ্রনাথের গান এবং গানের প্রয়োজনীয়তা নিয়ে তিনি একবার মুখোমুখি হয়েছিলেন একটা রেডিও সাক্ষাৎকারে, সেখান থেকে একটু অংশ একটু শোনাতে চাই, দর্শকদেরকে শেয়ার করতে চাই। স্যার আরও এই বিষয় নিয়ে নিশ্চয়ই বলবেন। যে রবীন্দ্রসঙ্গীতের একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে যেটা আগে ভারতীয় গানে ছিল না, কি ভেবে এই কথাটা বলছেন? আগের আমরা কি জানি, এক দাসুরায়ের পাঁচালি টাচালি বলতে পারেন, এখন সেইগুলো তো সবই মোটামুটি একটা ক্লাসিক্যাল সুরে, ক্লাসিক্যাল রাগের উপর বেস করে, ক্লাসিক্যাল বেস সবই, তার বাইরে তো কিছু নেই, সবই আমার মনে হয়। এবং সেগুলো
শুনলে পরে সেই রাগটার কথাই মনে হয়। একজন বিশেষ ব্যক্তি সেটা রচনা করছেন বলে আমাদের খুব বেশি একটা মনে হয় না। বাংলায় তো আগে রাগাশ্রিত গান গাওয়া হতো না, কারো কেউ এসে সেই জিনিসটা শুরু করলে, কিন্তু সেটা যখন শুরু হলো সেখানে ব্যক্তিগত সুরকারের যে খুব একটা বৈশিষ্ট্য সেসব গানে লক্ষ্য করেছি বলে যার থেকে গানটা স্মরণযোগ্য হয়ে ওঠে সেরকম খুব আমার একটা মনে পড়ছে না। কিন্তু রবীন্দ্রনাথের গানে বারবার আমরা দেখতে পাচ্ছি তার কথার মেজাজ, তার সুরের মেজাজ রাগাশ্রিত হলেও সেখানে একটা আরেকটু সেটাকে সহজ করে নেওয়া বা মোলায়েম করে নেওয়ার একটা ব্যাপার, যেটাকে আমরা রবীন্দ্রসঙ্গীত পরে আস্তে আস্তে যেটা চেহারা আবার ক্রমে উঠলো। গোড়ার দিকে হয়তো কিছুটা তখনকার দিনের থিয়েটারের গান বা যাই হোক বলুন তার সঙ্গে খানিকটা মিল থাকতে পারে জোড়াসাঁকোর আমলের লেখা গানে, যে রাগের রূপটা আরো বেশি সহজে আরো পরিষ্কার করে ধরা পড়ে। কিন্তু তারপরে আস্তে আস্তে যে জিনিসটা দাঁড়ালো সেটা কিন্তু একেবারে রবীন্দ্রনাথেরই অবদান বলে মনে হয়, কেননা তার আগে সেই জিনিস গানে ছিল না। গানে তো আগে আপনি যেটা আসলে বলতে চাইছেন যেটা যে রবীন্দ্রনাথের গানে আলাদা করে কম্পোজার হিসেবে চিনে নেবার মতো কতগুলো গুণ ধরা পড়তে লাগলো, বৈশিষ্ট্য এসে গেল, যেটা রবীন্দ্রনাথের গানে সবচেয়ে বেশি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানে সবচেয়ে বেশি সে সময় অবশ্য। সত্যজিৎ রায়ের একটা রেডিও সাক্ষাৎকার, সেখানে বলছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে। আমরা খুবই কি বলবো অস্থির হয়ে আছি যে সত্যজিতের সিনেমায় যখন নাকি রবীন্দ্রনাথ নানান দিক থেকে প্রভাব বিস্তার করেন, তখন রাজনৈতিক প্রভাব অথবা সত্যজিতের গোটা জীবনে যে রাজনৈতিক ভাবনা সেখানে কতখানি একেবারে জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ, সেটা যদি একটু তার দু একটি সিনেমার থেকে কিছু অংশ কিছু খোঁজ নিয়ে দেখা যায় কেমন হয়। একটু দেখে আসি প্রণব সাহাপুর রিপোর্ট, তারপর আমি মোস্তাফা মনোয়ার স্যার এবং মারুফ রসুল দুজনের কাছেই বিস্তারিত শুনব। মহারাজা বিশ্ব সঙ্গীত সভায় বাঙালির দুই সহজ সরল গায়ন আর বায়েন অংশ নিলেন। কি তাদের পরিচয় আর কোন দেশ থেকেই তারা এলেন? মোরা বাংলাদেশের থেকে মোরা বাংলাদেশ। রবীন্দ্রনাথ, নজরুল আর বঙ্গবন্ধুর কাছ থেকে শোনা যে দেশের নাম, আজ থেকে দেখা 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং আর 47-এর দেশ ভাগ, বাংলাদেশে পূর্বপুরুষের ভিটে কাছের দেয়ালে বিবর্ণ সাম্প্রদায়িকতার কূটো চালে। আর তাই 1972 সালের 21শে ফেব্রুয়ারি এই পুণ্যভূমিতে পা রেখে বঙ্গবন্ধুর কাছে এমন নিগূঢ় কৃতজ্ঞতা। চেয়েছিলেন সোনার বাংলার কনসেপ্টটি সেলুলয়েডে ধারণ করতে। ইতিহাসের কলঙ্কময় অন্ধকারে তা হয়ে না উঠলেও মাথা ভর্তি নির্মম রাজনৈতিক প্রকার প্রতিফলন রবির আলোয় ফেলেছেন রূপালী পর্দায়। 70 দশকের শেষ আর 80 দশকের শুরুতে বাংলাদেশে তখন সামরিক শাসন। রাখাল চাষিদের মেঠো সুরে সহজ কথা সহজ করে সহজেই বলে ফেলা। এবার অনুসরণ যেন রক্তকরবীর রঞ্জন, প্রাচ্য আর পাশ্চাত্যের সুরে বাংলার লোকগানের জাদুকরী সেতু বন্ধনের চোখ রাঙানি। রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে, রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। এবার রবির রাজা ও রাজদ্রোহীর অনুসরণে সে সময়ে বাংলাদেশ সহ বিশ্বের সকল সামরিক শাসকদের প্রতি এ যেন
ক্লাসিক্যাল চপটাঘাত। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, গরিবে শোষণ পাপ, সমাজে নাহি মা, নাই কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান। অনুসরণ এবার রবির সভ্যতার সংকটের, মানুষের উপর আস্থা হারানো পাপ। এই পুণ্যভূমি থেকেই সভ্যতার বিজয় রবির কিরণে এভাবেই যেন ঠিক ঝলসে ওঠে মানিকের সেলুলয়েডে। সমান প্রাসঙ্গিক হয়ে অপশক্তির বিরুদ্ধে বাঙালির শত লড়াইয়ে আবারও কি আসবেন এই মানিকজোট? মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়। প্রণব সাহা, অপু, ATN নিউজ, ঢাকা। এই মানিকজোটের রাজনৈতিক ভাবনার আদান প্রদান, দেখা দেখি, এই দেখা দেখি নিয়ে মোস্তফা মনোয়ার স্যারের কাছে আরো বিস্তারিত শুনবো। মারুফ রসুলের লেখায় তার অনেক কোটেশন, উদ্ধৃতি আছে, সেগুলো নিশ্চয়ই আমাদেরকে জানাবেন একটা বিরতির পর। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে, তারা হয়তো চট করে বুঝে উঠতে পারছেন না যে আমরা কি উদযাপন করছি। আজ কবিগুরুর 160তম জন্মদিন। এই দিনে আমরা 100 বছরের সত্যজিৎ, অর্থাৎ সত্যজিৎ রায়ের অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, এই গুণীজন কিভাবে রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত, তার লেখায়, তার কর্মে, তার চলচ্চিত্রে এক ধরনের গুরুদক্ষিণা। আমরা সত্যজিতের আলোয় দেখছি রবীন্দ্রনাথকে আজ কবিগুরুর 160তম জন্মদিনে। আমরা এবারে একটু শুনতে চাই যেই রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক যেই দর্শন, সেটা রবীন্দ্রনাথ দ্বারা সত্যজিৎ প্রভাবিত, এবং সেটা চলচ্চিত্রে কেমন করে, ঘরে বাইরে থেকে যদি শুরু করি তাহলে হীরক রাজার দেশে বা অন্যান্য যতগুলো ছবি সত্যজিৎ রায় করেছেন, পরতে পরতেই তো রবীন্দ্রনাথের ছোঁয়া, গন্ধ, নিঃশ্বাস। আমি মুস্তফা মনোয়ার স্যারের কাছ থেকে আরেকটু শুনবো, যোগ করবে নিশ্চয়ই এখানে। আসলে শিল্পকলার সৃষ্টির সঙ্গে একটা জিনিস একেবারেই কিছুতেই যায় না বা ব্যবহার করা হয়নি। যখনই ব্যবহার করা হয় শিল্পকলার মান কমে যায়, সুতরাং সেটা হলো রাজনীতি। এখন শিল্পকলার কোনো রাজনীতি নেই। শিল্পকলার হলো একটাই নীতি, সেটা হলো আমার পছন্দের, আমার ভালোবাসার নীতি। আমার যদি ভালো লাগে সেখানে রাজনীতি সেটা, এবং দেখা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম বা গান বা ক্লাসিক্যাল মিউজিক কিংবা ওয়েস্টার্ন অর্কেস্ট্রেশন সবকিছু, এখানে কোথাও অকারণে যুদ্ধ বিগ্রহ নাই, এবং সেখানে কিছুতেই রেশারেশি নেই, এবং সেখানে মনে হয় যে শিল্পকলা বড় নির্ঝঞ্ঝাটে থাকতে চায়, ঝঞ্ঝাটের মধ্যে যেতে চায় না। এবং যে কারণে টার্নারকে, ল্যান্ডস্কেপ পেইন্টার ইউরোপের টার্নারকে জিজ্ঞেস, একজন বললো, উনি সমুদ্রের ঢেউকে আঁকতেন খুব সুন্দর করে। তো একজন এসে বলছে, টার্নার, আমি সমুদ্রের ওখানে গিয়েছিলাম, জাহাজে করে যাচ্ছিলাম,
দেখলাম ঠিক তোমার ছবির মতো ওইরকম ঢেউ ওইরকম সুন্দর। উনি অবাক হয়ে বললেন, ইজ দ্যাট সো? ইন দ্যাট কেস নেচার হ্যাজ ট্রিমেন্ডাসলি ডেভেলপড। মানে তুমি যদি আমার ছবির মতো দেখে থাকো নেচার, তাহলে নেচার সাংঘাতিক ডেভেলপ। তো সেই সাংঘাতিক ডেভেলপমেন্টটা কবি করে দেয়, শিল্পী করে দেয়, এরা করে দেয়। সুতরাং এই গান নিয়ে আরেকটি হলো, তারা তো দেখছে, সুরটা তো সুর নয়, সুরটা তো রাগ রাগিনী। তো রবীন্দ্রনাথের ভাষায় রাগ রাগিনী হলো ভাবের রাগ রাগিনী, সারগমের রাগ রাগিনী নয়। এইটা যে এত বড় কথা বলে, রাগ রাগিনী মানে ভাবের রাগ রাগিনী। সেখানে সারগমের দিক ওদিক হলে কোনো ক্ষতি নেই, তোমার ভাব যদি আসে বাইরে হলো, কিংবা ইয়ে হলো, কাফি হলো, যা ইচ্ছা হোক। তো আরেকটি কথা, আমি রবীন্দ্রনাথের এবং সত্যজিৎ রায়ের দারুণ মিল একটা আছে। উনি যে সুর দিয়েছেন এবং রবীন্দ্রনাথ যে সুর দিয়েছেন, তার যে আসল মিলটা হলো, তিনি রবীন্দ্রনাথ যে সুর দিয়েছেন সেটা হলো কথা বলার যে সুর, সেইটাই তিনি গানে দিয়েছেন। নতুন ভাবে গান সুর তৈরি করতে হয়নি তাকে। যেরকম আমি ওপারে মাঝিকে ডাকলে, যদি ডাকি কালি বলে মাঝি এখানে এসো, বন্ধু দূরে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে আসে, কাছে আয়, এই দূরে দূর দূর দূর, আর কাছে হলো কাছে, তুমি ভালো আছো তো কাছে। তো এই যে জিনিসটি, এই যে পার্সপেক্টিভটা নিয়েছেন, এটা রবীন্দ্রনাথের সুরে এবং সত্যজিতের সুরে দারুণ ভাবে প্রভাবিত। এটা রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়েছেন। যেরকম দূর দেশি সেই রাখাল ছেলে আমার, এই দূর দেশি, দূর দূরে চড়া, দূর দেশি সেই রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা বেলা গেল না। আচ্ছা, তারপরে মনে কি কথা রেখে গেলে চলেছে আমার 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 জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী। নিচে কেন এখানে মাধুরী করেছে, মাধুরী দান করেছে, বুকের মধ্যে আছে তো, আমাকে নামতেই হবে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী, মাধুরী দান, এসব বলে হবে না। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছে দান, তুমি জানো। এই তো এরকম। আচ্ছা, কি সুন্দর চিত্রকলা, একদম সাজানো, শর্ট ডিভিশন করা, এবং সত্যিটাই হুবহু এইগুলো ফলো করতেন। এই যে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন মরা সাধে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি কথা গেলে চলে, মনে কি কথা, কি যেন মনে কি কথা রেখে গেলে চলে, কি দ্বিধা, মনে এখানে কি মনে, দ্বিধা, বারে কো তোমায় সুধাবারে যায়, দূরে চলে গেছে, বারে কো তোমায় সুধাবারে যায়, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো, স্নিগ্ধ গন্ধ বেদনে মনে মনে কি। এইটা রবীন্দ্রনাথ ঠিক জানে মন কোথায়, আর গন্ধ বেদনে দূরে চলে গেছো, এবং কি কথা ছিল যে মনে মনে। এই যে শর্ট ডিভিশন করা একটু এরকম করেছে, এবং চারুলতায়
এরকম ভঙ্গি অনেক পারা যায়। ওই যে তো সেই জন্য বড় মানুষের মধ্যে না আমরা হঠাৎ করে জানতে চাই যে এর মধ্যে কি রং ঢং আছে, বিশেষ করে পলিটিক্সটা। আরেকটা কথা যেটা সত্যজিৎ রায় নিয়েছেন রবীন্দ্রনাথের কাছ থেকে, সেটা হলো অকারণ দুঃখ প্রকাশ, গরিবের জন্য না খেতে পেয়ে মরে যাচ্ছে, এইসব একেবারে তিনি রাজ্যই করে। একটা ছবিতেও না, ওরা জিতে গেছে তো প্রত্যেকে, পথের পাঁচালী জিতে গেল, তাই না, উঠে গেল, মরে যাচ্ছে না তো কেউ। এবং এই যে শিল্পকলায় আমি এদের অদ্ভুত সুন্দর রূপ আমি বার করে আনবো, এইটাই হলো আমার সবচেয়ে বড় কথা। এবং এই যে একটি কথা যে আমরা বলি, আর একটি কথা যে এই যে বলি আমরা শিক্ষা, হ্যাঁ, ছোট শিশু এসে মাকে বলছে, সকালবেলা থেকে পড়ছে গুরু মহাশয়ের কাছ থেকে, তো মা আমায় ছুটি দিতে বল না, সকাল থেকে পড়েছি যে মেলা। ও কিন্তু পড়তে চাইছে না, সকালে ভাববে যে পড়তে না, তাই তো, পড়তে চাই। আমার ছুটি দিতে বল না, এখন শুধু তোমার সঙ্গে করব আমি পড়া খেলা। বাবা, এই যে মাকে বললো, এখন ও পড়তেই চাইতো, কিন্তু পড়া খেলা করতে। এই যে অসাধারণ ব্যাপারগুলো, এই জন্যই আমি শিল্পকলায় এইসব পলিটিক্স, এই লোকের সাংঘাতিক উন্নতি এবং সকলে মিলে গান করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, এগুলো শিল্পকলার কাজই নয়। শিল্পকলা কিছুতেই এমন ভাবে দেখবেন না। এবং সেই জন্যই তো মোনালিসাই বেশি পপুলার, মানে মোনালিসা আমাদের মনে অনেক বেশি পেরেছে, তারপরে রাগী কিংবা অন্য কিছু মারধর। হ্যাঁ, তারপরেও শিল্পকলায় শিল্পী তো রাজনীতির যে উপস্থাপন, সেটা যেটা বলছিলাম যে ঘরে বাইরেই বলি আর হীরক রাজার দেশেই বলি আর গণশত্রুই বলি, সব জায়গায় কিন্তু কোথাও না কোথাও মনস্তত্ত্বে এই যে সমাজে যেসব বৈরিতাগুলো আছে সেগুলোর যে প্রতিবাদ, সেটাকে আমরা যদি মোটা দাগে রাজনীতির কথা বলি, সেখানে তো রবীন্দ্রনাথ একেবারেই আষ্টেপৃষ্ঠে সত্যজিৎকে জড়িয়ে রেখেছেন। মারুফ রসুল যোগ করবেন। মারুফ, আমি একটু বিনীতভাবে আপনার কাছ থেকে সময় চেয়ে নিয়ে একটা নির্ধারিত বিরতির পরে এসে আমি আপনার এই রাজনীতির বিষয় নিয়ে আপনার দু একটি মন্তব্য শুনবো। সত্যজিতের শ্রদ্ধার্ঘ আমরা আজ কবির জন্মদিনে সেটাই পেশ করছি আপনাদের সামনে। মারুফ রসুল, রাজনীতি, দুইজনের রাজনীতির মনস্তত্ত্ব নিয়ে যে যোগগুলো আমরা খুঁজে পাই, কিভাবে আপনি বলবেন? ধন্যবাদ দিদি। স্যার বলছিলেন যে শিল্পকলার রাজনৈতিক জায়গাটির বিষয়ে স্যার বলছিলেন, আমার কাছে মনে হয়েছে যে শিল্পীর দায়িত্ব তো এরকম নয় যে তিনি আসলে রাজনীতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, বরং শিল্পী অনেকটাই যেটা করেন সেটা হচ্ছে যে তার রাজনৈতিক অভিজ্ঞানটা থাকে অনেকটা যুধিষ্ঠিরের রথের মতো, যে সেটা কখনো ভূমি স্পর্শ করে না, সেটা দর্শক কিংবা সেই শিল্পকে যিনি দেখছেন সেটা তিনি খুঁজে আনেন। কারণ আমরা তো জানি যে বুঝে নেন, কারণ সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসংখ্য সৃষ্টির মধ্যে সেটাকে কেবলমাত্র লেখা কিংবা সাহিত্য বললে ভুল হবে। রবীন্দ্রনাথের প্রত্যেকটি কাজের ভেতরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর অনেকগুলো দর্শন,
আর অনেকগুলো ভাবনা, অনেকগুলো চিন্তার সীমারেখা। আমি যদি সত্যজিৎ রায়কে দেখি, যে সত্যজিৎ রায় যখন যে অপূর্ব কুমার রায়কে অপরাজিততে একটি গ্লোব দিয়ে যুক্তিবাদের চর্চার দিকে নিয়ে যাচ্ছেন, কোন সময়টায় নিয়ে যাচ্ছেন? যে সময়টায় গোটা ভারতবর্ষে এক ধরনের ব্রাহ্মণ্যবাদের অরাজকতা তৈরি হচ্ছে, যে মানুষের মধ্যে এক ধরনের পশ্চাৎপদ নীতি, সতীদাহ প্রথা নিয়ে তখন নানান ধরনের বিভ্রান্তি, নানান ধরনের কুযুক্তি, উল্টো যুক্তি ইত্যাদি দেওয়া হচ্ছে। সেই সময়টায় আমরা দেখছি যে অপূর্ব কুমার রায় একটি গ্লোব হাতে নিয়ে তিনি দেখছেন যে কিভাবে যুক্তিবাদের দিকে এগিয়ে যাওয়া যায়। এবং এই অপূর্ব কুমার রায়কে আমরা অপরাজিত মুক্তি হওয়ার 12 বছর পরে আমরা দেখি প্রতিদ্বন্দ্বীর সিদ্ধার্থ হিসেবে। এবং সেই সিদ্ধার্থকে দেখি যে তিনি যখন উন্নয়নের কথা শুনছেন, ইন্দিরা গান্ধীর ছবি দেখে তিনি ঘুমিয়ে পড়ছেন। এবং সেই সিদ্ধার্থকে যখন জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ বোর্ডে যে গত শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি, সে কিন্তু চাঁদে মানুষের অবতরণ বলে না, সে বলে ভিয়েতনামের যুদ্ধের কথা। মানে এখানে সত্যজিৎকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না, সত্যজিৎ রায় আমাদের দেখিয়ে দেননি যে কোথায় তিনি রাজনৈতিক কথাটি বলছেন, কিন্তু আমরা বুঝে নিই যে তিনি কোথায় কথাটা বলছেন। এবং শেষ জায়গায় আমি সবসময় মনে করি যে রবীন্দ্রনাথের মতোই সত্যজিৎ রায় রাজনীতিকে দেখেছেন হচ্ছে মানে সমস্যার উপরিতল হিসেবে। তিনি সবসময় এমন একটি ভাষা জিনিস আমাদের সামনে রেখেছেন যে আমরা চাইলে সেটা খুঁজে বের করতে পারবো, আর আমরা যদি না চাই সেটা আমাদের দীর্ণতা বা আমাদের ব্যর্থতা। এবং শেষ করতে চাই আমি এই জায়গাটি দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট লিখেছিলেন তার একেবারে অন্তিম বছর, 80তম জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট লিখেছিলেন। এবং আজকে সত্যজিৎ রায়ের 100তম জন্মবর্ষে যদি দাঁড়িয়ে আমরা দেখি যে সেই সভ্যতার সংকটটি আবার পড়ি এবং একই সঙ্গে সত্যজিৎ রায়ের শেষ ছবি আগন্তুকটা দেখি, তাহলে আমরা মনে করতে পারি যে এই আগন্তুক সম্ভবত সভ্যতার সংকটের একটি চলচ্চিত্রের সংযোজন, যেটা সত্যজিৎ কোথাও বলে যাননি, কিন্তু আমাদের কাছে মনে হয়। সুতরাং এই কারণেই যদি রাজনৈতিক বিবেচনায়, সঙ্গীতের বিবেচনায়, এমনকি দর্শনের বিবেচনায়, সার্বিক দর্শনের বিবেচনায় আমার কাছে বারবার মনে হয়েছে যে সত্যজিৎ রায় হচ্ছেন রবীন্দ্রনাথের সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ, তার উপরে কবির প্রভাব, গুরুর প্রভাব কতখানি ছিল, সবগুলো ক্ষেত্রেই আমাদের হাতে সবগুলো ক্ষেত্রেরই কিছু না কিছু ডকুমেন্ট আছে। একেবারে শেষ নিবেদনটি করব যে সত্যজিতের লেখায় কবিগুরু কেমনভাবে বসেছিলেন, একেবারে জুড়ে ছিলেন। রিপোর্ট দেখব সাদাত হাবিবি সেতুর এবং শেষ মন্তব্য মোস্তফা মনোয়ার স্যারের কাছ থেকে। রিপোর্টটি দেখে আসি। সত্যজিৎ রায় তখন খুবই ছোট, খুব ইচ্ছে ছিল অটোগ্রাফ সংগ্রহের খাতায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ নেওয়া। খাতা নিয়ে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন উত্তরায়ণে। সুকুমার রায়ের ছেলে ছোট্ট মানিককে আগেই চিনতেন রবীন্দ্রনাথ ঠাকুর। 6 পৌষ 1336 বঙ্গাব্দে শান্তিনিকেতনে রবি ঠাকুরের অটোগ্রাফের আবদার অবশ্য সেই দিনই পূরণ হয়নি। বিশ্বকবি মানিকের কাছে থাকা খাতাটা একদিনের জন্য রেখে দিয়েছিলেন। পরদিন 7 পৌষ যখন মানিক বেগুনি রঙের খাতাটা হাতে পেল, তখন কি সেখানে শুধুই অটোগ্রাফ ছিল, নাকি আপন দর্শন নতুনের মননে তুলে ধরা? বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই থেকে সত্যজিতের শান্তিনিকেতনমুখী যাত্রা শুরু। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে 2টি বিষয় শিখিয়েছে, ছবি দেখা এবং বিশ্ব প্রকৃতি চেনা। এখানেই শুরু ঠাকুর আর মহারাজার সাহিত্য দেশে ভর করে বাংলার পথ চলা। সিনেমা তো বটেই, লেখক সত্যজিতের উপরও রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতন ঘুরে ফিরে প্রভাব ফেলেছে। তার বিভিন্ন কাজে, ছবিতে বোলপুর, বীরভূমি, রবীন্দ্র স্মৃতি ভরা স্থানগুলো বারবার উঠে এসেছে। বাংলায় তো আগের আগাশ্রিত গান গাওয়া হতো না, কেউ কেউ এসে সেই জিনিসটা শুরু করলে, কিন্তু সেটা যখন শুরু হলো সেখানে ব্যক্তিগত সুরকারের যে খুব একটা বৈশিষ্ট্য সেসব গানে লক্ষ্য করেছি বলে যার থেকে গানটা স্মরণযোগ্য হয়ে ওঠে।
সেরকম খুব আমার একটা মনে পড়ছে না, কিন্তু রবীন্দ্রনাথের গানে বারবার বারবার আমরা দেখতে পাচ্ছি তার কথার মেজাজ, তার সুরের মেজাজ, আস্তে আস্তে যে জিনিসটা দাঁড়ালো সেটা কিন্তু একেবারে রবীন্দ্রনাথেরই অবদান বলে মনে হয়। 1961-তে কবিগুরুর জন্মশতবার্ষিকী বাংলার জন্য অনন্য দিন। এর আগে বাংলার কোনো মহানের 100তম জন্মবার্ষিকীর আয়োজন ঘটা করে পালন করা হয়নি। আর ভারতের কেন্দ্রীয় সরকারের সেই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ডকুমেন্টারির দায়িত্বটা এলো সত্যজিতের কাছেই। নোবেল, অস্কার দুটোই বাংলায় এসেছে। প্রথম নোবেলটা বাংলা আর বাঙালির হলো রবীন্দ্রনাথের হাত ধরে, আর অস্কার বাঙালির তালিকার অর্জন এনে দিয়েছেন সত্যজিৎ রায়। শুধুই কি কাকতাল, নাকি সাহিত্যের পরম্পরা, যা শুরুটা 7 পৌষ 1733 বঙ্গাব্দে। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। শুধুই কি কাকতাল নাকি সাহিত্যের পরম্পরা, এই প্রসঙ্গে আমি একটু একেবারে শেষ মন্তব্য মোস্তফা মনোয়ার স্যারের কাছ থেকে শুনব। আয়োজনটি আরও একটু লম্বা এবং স্যারের আরেকটু স্মৃতিচারণ যদি আমরা শুনতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু একেবারে রাত 11টার খবরের সময় হয়ে যাচ্ছে। স্যার, আমরা আমাদের আজকের এই শ্রদ্ধা কবিগুরুর জন্মদিনের এই ভিন্ন রকম শ্রদ্ধাঞ্জলি, এই অনুষ্ঠানটি শেষ করব আপনার মন্তব্য দিয়ে। মানে আমরা তো দারুণভাবে সৌভাগ্যবান, গর্বিত যে এই দুজন মনীষী আমরা পেয়েছি, এবং মনীষী বললেও ছোট বলা হয় বোধহয়, কারণ প্রতি মুহূর্তে আমরা তাকে স্মরণ করি এবং করতে চাই, এবং তিনি কিছু না কিছু বলে দিচ্ছেন আমাদের। এবং এইখানে আমার যেটা একটু আগে যেটা বলছিলাম যে কোথাও রবীন্দ্রনাথ সরাসরি বিদ্রোহের ব্যাপারটি সেরকম ভাবে বলেনি, কোথাও বলেনি। এবং এই যে না বলার কারণটা হলো যে রবীন্দ্রনাথের যে কোনো জায়গায় যে কোনো যেটা পড়লেই মনে হয় যে যেরকম শিশু কবিতা আর কি, যেটা রবীন্দ্রনাথ চলচ্চিত্র করতে চেয়েছিলেন এবং কিছু শুটিং করেছিলেন প্যারিসে, কিংবা ঠিক জায়গাটা মনে পড়ছে না। তো ওখানে শিশুর ব্যাপারটি কিন্তু আশ্চর্যভাবে, এখানে যদি কেউ বলে যে এর মধ্যে পলিটিক্স আছে, তো ওটা জোর করে বলা হবে। শিশু হলো সেই গল্প যেখানে সমস্ত বাধা বিপত্তি দূর করে মানুষ যেটা চেয়েছে সেখানে সে পৌঁছে যাবেই। সেখানে যে তাদের ডাক দিয়েছিল তাকে মেরে তাকে হত্যা করা হলো, কিন্তু তবুও তারা এগিয়ে গেল। এবং আলটিমেটলি তারা এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে সবচেয়ে বড় সত্যটা তারা দেখতে পেল। এই আর কি, এটা উনি নিজে এটা করতে চেয়েছিলেন, পারেননি। এখন আমাদের একটা জিনিস কিন্তু বারবার আমরা ভুলে যাচ্ছি, এবং এখনকার শিল্পকলায় বিশেষ করে টেলিভিশন আসার পরে ভীষণ দ্রুত হয়ে যাচ্ছে সবকিছু। দ্রুত সবকিছু, মানে কিছুতেই দেখাবো না, একটু কায়দা করে দেখাবো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি বলবো যে সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী দেখলে কি হবে প্রথমে, হ্যাঁ আমি যে কথাগুলো বললাম যে গভীর দিকে, তো আমরা গেছি কলকাতায়, প্রথম রিলিজ করলো পথের পাঁচালী, দেখি যে এই 30-40 জন লোক, হ্যাঁ এত কম লোক ওখানে বসে আছে। আমি একটু দেখলাম, অসাধারণ ছবি। স্যার আমরা শেষ করবো। তারপরে গেটে দাঁড়ালাম, গেটে দাঁড়ালাম, তো যারা বেরোচ্ছে এটাতে কি একটা ডকুমেন্টারি ছবি করেছে। এই হলো সাধারণের। সুতরাং সাধারণের মঙ্গল করতে গেলে সাধারণ হতে হয় না, সাধারণের মঙ্গল করতে গেলে অনেক উপরে উঠতে হয়। সেখানে পলিটিক্স মনে হয় না, সে অন্য কথা বলে।
সেখান থেকে সত্যজিৎ এবং রবীন্দ্রনাথের যেই গাঁটছড়া, যেই বন্ধন, আমরা বলছি এই মানিকজোড়রা সাধারণের গল্পকে অসাধারণ করে আমাদের সামনে, আমাদের মননকে অসাধারণ করে তোলেন। এই দুই গুণী মানুষের প্রতি, এই দুই গুণী স্রষ্টার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। সবাই ভালো থাকবেন।